গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনবেন। আমি মেয়ে সেজে 5 বছর পর্যন্ত মেয়েদের ম্যাসাজ করতে থাকি, কিন্তু কেউ বুঝতেই পারতো না আমি একজন পুরুষ। একদিন একটা ধনী মহিলা আমাকে দিয়ে ম্যাসাজ করায়, আর সে আমাকে নিজের বাড়িতে সারা জীবনের জন্য রেখে দেয়। আর রোজ সে আমাকে দিয়েই ম্যাসাজ করাতো। একদিন আমি ম্যাসাজ করছিলাম, তখন আমার গায়ের উপরে তেল পড়ে যায়। সেই মহিলা আমাকে তার কাপড় দেয় আর বলে কাপড় বদলে নাও। আমি তো ঘাবড়ে যাই। যখন আমি তার সামনে কাপড় চেঞ্জ করছিলাম, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। কারণ আমি গরিব মানুষ ছিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমি চাকরির খোঁজ করতে শুরু করি, কারণ আর পড়াশোনার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। আমি কোনো চাকরিও খুঁজে পাচ্ছিলাম না। আর তার সবথেকে বড় কারণ আমার ব্যবহার, আমার স্বভাব। আমি তো তৃতীয় লিঙ্গেরও ছিলাম না, আমি পুরোপুরি একটা ছেলে ছিলাম। কিন্তু তাও না জানি কেন আমার গলার আওয়াজ মেয়েদের মতো ছিল, আর আমার হাত পাও মেয়েদের মতো ছিল। আমার হাত পায়ের গঠন দেখে আমার বন্ধুরা আমাকে সুন্দরী বলে ডাকতো। কোনো কোনো লোক তো মনে করতো আমি হয়তো তৃতীয় লিঙ্গের, এমনকি আমার বাড়ির লোকেরাও এমনটা ভাবতো। কিন্তু আমি একজন পুরুষ ছিলাম, কিন্তু না জানি কেন আমার হাত পা এমন ছিল, আর আওয়াজও কিছুটা মেয়েদের মতো ছিল। আমি যেখানেই কাজের জন্য যেতাম, কেউই আমাকে কাজ দিত না। সবাই আমাকে তৃতীয় লিঙ্গের মনে করে তাড়িয়ে দিত। কেউ আমার কথা বিশ্বাসই করতো না যে আমি একজন ছেলে। যদি আমি সত্যি কিন্নর হতাম তাহলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু আমি তো সেরকমও ছিলাম না যেরকম এই সমাজ আমাকে ভাবতো। আমার বাড়িতে পয়সার অভাব ছিল। আমার বাড়ির লোকও আমাকে অনেক বিরক্ত করতো। তারাও আমাকে ঘৃণা করতো, কারণ তারাও আমাকে অদ্ভুত মনে করতো। আমার মা বলতো, তোমাকে না মেয়ের মতো দেখতে আর না ছেলের মতো। তোমাকে দেখতে যদি ছেলের মতো হতো তবে তুমি এতদিনে চাকরি পেয়ে যেতে, আর আমাদের সংসারও চলে যেত। কিন্তু তুমি তো অদ্ভুত, এরকম আর কেউই নয়। আমার নিজের মাই আমাকে বলতো, যখন পৃথিবীতে সবাই ছেড়ে চলে যায় তো তার মা তার পাশে থাকে, কারণ মা তো মাই হয়। কিন্তু সেই মাই আমাকে ভুল বুঝতো। সময় এইভাবেই কাটতে থাকে, আর আমার 22 বছর হয়ে যায়। আমি ভীষণ চিন্তায় থাকতাম, আর সেই চিন্তার জন্যই আমি আমার বাড়ি ছেড়ে দিই আর অন্য শহরে চলে আসি। কিন্তু অন্য শহরে এসেও আমাকে চাকরির জন্য ধাক্কা খেতে হয়, কিন্তু আমি কোথাও চাকরি পাই না। তারপর আমাকে একটা লোক ভরসা দেয়, যার একটা ম্যাসাজ স্টোর ছিল, আর সে ছেলেদের ম্যাসাজ করতো। সে আমাকে বলে তুমি এখানে কাজ করো। আমি তার স্টোরে কাজ করা শুরু করি, কিন্তু সেখানেও সবাই আমাকে তৃতীয় লিঙ্গের ভেবে আমাকে নিয়ে মজা করা শুরু করে। তার মধ্যে তো একজন আমাকে বিরক্ত করার কোনো সুযোগই ছাড়তো না। সেখানে আমার সহ্যের সীমা পার হয়ে যায়, আর আমি সেই স্টোর ছেড়ে দিই। তখন আমি ভাবি, সমাজ যখন আমাকে মেয়েই মনে করে, তখন আমি মেয়েই হয়ে যাব। আমি নিজেকে ছেলে হিসেবে প্রমাণ করার অনেক চেষ্টা করি, কিন্তু আমি হেরে যাই। তখন আমি নতুন রাস্তার কথা ভাবি। আমি একটা মুখোশ কিনি, আর মুখোশ পরে পুরোপুরি মেয়েদের মতো সেজে ফেলি। তারপরে আমি কাজ খোঁজা শুরু করি, আর হঠাৎ আমি কাজ পেয়ে যাই। একটা দোকানের মালিক আমাকে কাজে রেখে দেয়। সে বলে, তোমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর হবে। যদি তুমি মুখোশ খুলে ফেলো তবে আমার দোকানে অনেক বেশি লোক আসবে। তখন আমি বলি যে আমি পর্দা করি, আমি মুখোশ খুলতে পারবো না। কিছুদিন আমি সেখানে কাজ করি, আর এতে আমার খুব ভালোভাবেই দিন চলে যেত। আমি একটা ঘর ভাড়া নিয়েছিলাম। আমি সারাদিন দোকানে বসে থাকতাম। দোকানের লোক আমাকে অনেক ভরসা দিত। সে আমার উপর এত ভরসা করতো যে মাঝে মাঝে আমি অবাক হয়ে যেতাম যে এই লোকটা আমার উপর এতটা কি করে ভরসা করে। সে বহুবার আমাকে মুখোশ সরানোর জন্য বলতো, কিন্তু আমি এমনটা করতাম না, কারণ আমি এরকম করতেই পারতাম না। এখানেও আমার সাথে সেটাই হলো যা ম্যাসাজ সেন্টারে হয়েছিল। দোকানের মালিক একদিন রাতে আমায় বাহানা দিয়ে আটকে দেয়, আর দোকান বন্ধ করে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু যখন সে আমার মুখোশ খোলে, সে জানতে পারে যে আমি একজন ছেলে। কারণ আমার মুখ মেয়েদের মতো ছিল না, শুধুমাত্র হাত পায়ের গঠনই মেয়েদের মতো ছিল, আর গলার স্বর অল্প অল্প মেয়েদের মতো ছিল। আমার মুখ দেখে দোকানের মালিক আমাকে অনেক বকে, আর বলে যে তুমি ধোঁকা দিয়ে এখানে কাজ করছো, মেয়ে সেজে। আমি বলি, তুমি আমাকে এই কাজের জন্য তো নিজের সাথে রেখেছো,
যদি আমি সত্যি মেয়ে হতাম তুমি তো আমার সম্মান নষ্ট করে দিতে আজ। আমি মেয়ে নয়, আমি ছেলে। আমার মধ্যে এতটুকু শক্তি ছিল যে আমি তাকে ধাক্কা দিতে পারবো। আমি নিজেকে বাঁচাতে সফল হই। যখন সে আমার মুখোশ সরায় তখনই সে সব সত্যি জানতে পেরে যায়। যদি আমার জায়গায় কোনো মেয়ে থাকতো তবে সে নিজেকে বাঁচাতে পারতো না, কারণ সে অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমিও একজন পুরুষ ছিলাম, আর আমার মধ্যে শক্তিও ছিল। আমি নিজেকে বাঁচিয়ে নিই। আমি সেখান থেকে পালিয়ে আসি। আমার অনেক আফসোস হচ্ছিল যে এটা কেমন সমাজ যে ছেলে মেয়ে কাউকেই ছাড়ে না। যখন আমি মেয়ে সেজে সমাজের সামনে যাই তখন তৃতীয় লিঙ্গের মানুষ ভেবে আমাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। আমি আবারও বেকার হয়ে গেলাম, কিন্তু আমি হার মেনে নিইনি। এইভাবেই মুখোশ পরে নিজের গলার স্বর মেয়েদের মতো করে আমি অন্য কাজ করতে থাকি। এটাও একটা দোকান ছিল, আর সেখানে মালিক একজন মহিলা ছিল। এই জন্য আমি একটু শান্তি পাই। আর সেই মহিলা আমাকে মুখোশ খুলতেও বলেনি। সেই মহিলার একটা ছোট ছেলে ছিল, আর আমি তার খুব ভালো করে খেয়ালও রাখতাম। আর তার দোকানের আসা মানুষদেরও আমি হ্যান্ডেল করতাম। একদিন সেই মহিলা অনেক চিন্তিত হয়ে পড়ে। আমি তাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে আমার মাথায় ব্যথা আর আমার সারা শরীর ব্যথা করছে। আমি তাকে বলি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। সে অনেক আরাম পায়। তারপর আমি তার কাঁধে ম্যাসাজ করতে শুরু করি, আর এইভাবেই আমি তার সারা শরীরে ম্যাসাজ করতে শুরু করি। সেই মহিলা অনেক আরাম পাচ্ছিল। সে আমাকে বলে যে তুমি তো অনেক ভালো মালিশ করতে পারো। আমার তো সমস্ত ব্যথা উধাও হয়ে গেল। তোমার তো ম্যাসাজ স্টোর খোলা উচিত। তোমার হাতে জাদু আছে। সেই মহিলা বোধহয় এমনিই বলে ফেলেছিল কথাটা, কিন্তু এই কথাটা আমার মাথার মধ্যে বসে যায়। আমি ভাবলাম কথাটা তো সত্যি। আমার হাতে তো যথেষ্ট জোর আছে। আমি খুব ভালো করে ম্যাসাজও করতে পারবো। কিন্তু সমস্যা একটাই, আমি ছেলেদের ম্যাসাজ করতাম, তাই তারা ভুল নজরে আমার দিকে দেখতো, আমাকে নিয়ে ইয়ার্কি করতো। তারপর আমার মনে হলো যে আমি যদি মহিলাদের ম্যাসাজ করা শুরু করি তবে কেমন হয়, মেয়ে সেজেই। আর এই কথা ভাবতেই আমার মন খুশিতে ভরে গেল। পরের দিন গিয়ে আমি আমার মালকিনকে বললাম যে আমার কিছু টাকা লাগবে, আমি খুব তাড়াতাড়ি সেটা ফেরতও দিয়ে দেব। আমার মালকিন অনেক ভালো ছিল। সে অনেক ভালো মনের মানুষ ছিল, আর এখন সে প্রায় রোজ দিনই আমাকে দিয়ে মালিশ করাতো। সে বলল ঠিক আছে, যদি তোমার পয়সার দরকার থাকে তবে তোমাকে আমি দিচ্ছি। তোমার সততার সাথে কাজ করা দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাকে সাহায্য করতেও আমার কোনো অসুবিধা নেই। সে আমাকে টাকা দিয়ে দেয়। আমি সেই টাকা দিয়ে একটা ম্যাসাজ স্টোর খুলি মহিলাদের জন্য। আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে আমার কাজটা ভালো করে চলে, যাতে আমি আমার মালকিনের থেকে নেওয়া টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারি। আমি দিনের বেলা মালিকের দোকানে কাজ করতাম, আর সন্ধেবেলা নিজের ম্যাসাজ স্টোর চালাতাম। সেখানে মহিলারা এসে ম্যাসাজ করাতো। আমি মুখোশ পরে থাকতাম। তারা আমাকে এই মুখোশ পরে থাকার কারণ জিজ্ঞাসা করতো। তখন আমি বলতাম আমি পর্দা করি। আমার হাতের গঠন দেখে কোনো মহিলা সন্দেহও করতো না যে আমি আসলে কে। আমি সব সময় ভাবতাম ভগবান আমার হাতগুলো কেন এমন বানিয়েছে, কেন আমার গলার স্বর মেয়েদের মতো করেছে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছিলাম ভগবানের তৈরি কোনো জিনিসই বিফলে যায় না। আমার হাতটাই একমাত্র এমন ছিল যেটা আমার কাজে এসেছিল। আমার মেসেজ সবাই অনেক পছন্দ করত, সবাই আমার প্রশংসা করত। এইভাবেই আমার স্টোরের লোকজন বেশি বেশি আসতে শুরু করে। যখনই কোনো মহিলা আমার কাছে মেসেজ করাতে আসতো সে গিয়ে অন্য মহিলাকে বলে দিত যে আমার হাতে জাদু আছে। প্রায় বেশিরভাগ সময়ই এমন মহিলাই আসতো যাদের শরীরে কোনো না কোনো সমস্যা থাকতো, আর মালিশ করার পরে তার সেই সমস্যা দূর হয়ে যেত। মহিলারা আমার সামনে কাপড় খুলে দিত, কিন্তু আমি তাদের দিকে দেখতাম না। আমি চোখ বন্ধ করে নিজের কাজ করতাম। তাদেরকে ওইভাবে দেখাটা পাপ ছিল। আমার কোনো ভুল উদ্দেশ্যও ছিল না, আমি কেবলমাত্র বাধ্য ছিলাম। তারপরে একদিন অনেক বড় গাড়ি করে একটা মহিলা আসে, যাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল। আমার কাছে সচরাচর এত ধনী মহিলা আসে না, কিন্তু সেই মহিলাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল। তার গাড়ি, তার জামা কাপড় দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল সেটা। সে আমার কাছে এসে আমাকে বলে
আমি তোমার ম্যাসাজের অনেক প্রশংসা শুনেছি। আমার শরীরে অনেক ব্যথা, আমি অনেক কষ্ট পাচ্ছি, কোনো ওষুধও কাজ করছে না। আমার ওজন বেশি হওয়ার জন্য আমার শরীরে অনেক ব্যথা করে, সেই জন্য আমি তোমার কাছে মালিশ করিয়ে দেখতে চাই কোনো কাজ হয় কি না। সেই মহিলা যেমনই হোক না কেন, ধনী মহিলারা এমনই হয়। আমি অনেকক্ষণ ধরে অনেক ভালো করে তাকে ম্যাসাজ করে দিই। সে অনেক আরাম পায়, সে আমার প্রশংসা করে আর চলে যায়। কিন্তু পরের দিন সে আবার আসে আর আমাকে বলে যে আমি তোমাকে নিতে এসেছি, তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে। আমি তোমাকে এত টাকা দেবো যে তোমার এই স্টোর চালানোর কোনো প্রয়োজনই পড়বে না, শুধু আমার অসুবিধা দূর করে দাও। তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। সে আমাকে এত টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল যে আমাকে আর আলাদা করে স্টোর চালানোর দরকার পড়বে না। মানে আমার ভাগ্য অবশেষে আমার সাথ দিয়েছিল। সারাদিন স্টোরে মালিশ করার বদলে আমাকে একটা মহিলাকেই মালিশ করে দিতে হবে, আর তাতেই আমার সারা মাসের খরচা চলে যাবে। আমি সেই মহিলাকে বলি যে আমি এই স্টোর বন্ধ করতে পারবো না, কারণ আমি কারোর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি। যতদিন না আমি ধার শোধ করতে পারছি না, ততদিন আমি স্টোর বন্ধ করতে পারবো না। তখন সেই মহিলা বলে, তোমার সব ধার আমি শোধ করে দেব, শুধু তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি আমার বাড়িতেই তোমাকে একটা ঘর দিয়ে দেব, তুমি সেখানে থেকো। আমার বাড়ি অনেক বড় আর আমার কাছে অনেক টাকাও আছে। শুধু এই সমস্যা আমার পিছন ছাড়ছে না। আমি আরও অনেক ম্যাসাজ সেন্টারে গেছিলাম, কিন্তু সেখানে সততার সাথে কাজ করে না। তুমি অনেক সততার সাথে কাজ করেছো, তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমি সেই মহিলাকে বলি, তুমি রোজ এখানে চলে এসো, আমি তোমার ম্যাসাজ করে দেব। তখন সে বলে, তোমার এই ছোট্ট সেন্টারে আসতে আমার ভালো লাগে না, আমি অনেক হাই ক্লাস মেনটেন করি। যখন আমার বান্ধবীরা জানতে পারবে যে আমি এত ছোট একটা সেন্টারে আসি, তখন তারা আমাকে নিয়ে মজা করবে। সেই জন্যই আমি রোজ রোজ এখানে আসতে পারবো না, তুমি আমার বাড়িতে চলো। আমি সেই মহিলার কথা মেনে নিই। সেই মহিলা আমার সব ধার শোধ করে দেয়, আমার দোকানের মালকিনকে গিয়ে সব পয়সা দিয়ে দেয়, আর আমার স্টোর বন্ধ করে দেয়। আমি ভাবলাম থাকার জন্য আমি এত ভালো একটা জায়গা পাচ্ছি সেই মহিলাকে ম্যাসাজ করে দেওয়ার বদলে, আর একজন মহিলাকেই মালিশ করে দেওয়ার বদলে আমি খাবারও পাচ্ছি। তবে সমস্যার কি আছে, আমি খুশি মনে মেনে নিই। সেই মহিলা নিজের সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িটা কোনো বড় মহলের থেকে কম ছিল না। সে আমাকে থাকার জন্য একটা ঘরও দেয়, যেটা পিছনের দিকে ছিল। কিন্তু সেই ঘরটা আমার জন্য ভালো ছিল আগের ঘরের থেকে, পরিষ্কারও ছিল, আর সুন্দর সুন্দর আসবাবপত্রও রাখা ছিল। হয়তো ধনী লোকেদের চাকররা অনেক আরামে থাকে, আমি নিজের জিনিসপত্র সেখানে রাখি। আর এত কিছু আমাকে দেওয়ার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই। আমি জেনে শুনে সমাজকে ধোঁকা দিচ্ছিলাম না, আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। ভগবান জানতো আমি সেই মহিলাদের শরীরের উপর কোনো খারাপ নজরও দিতাম না। সেই মহিলা রোজ রাতে মেসেজ করাতো। সে আমাকে জিজ্ঞাসা করতো, তুমি দিনরাত কেন মুখোশ পরে থাকো? আমি তখন বলতাম, এটা আমার একটা অভ্যাস। সেই মহিলা বলে, ঠিক আছে, কিন্তু একটা মহিলার কাছে কেন পর্দা করছো? তুমিও মেয়ে আর আমিও মেয়ে, আমি তো তোমার মুখ দেখতেই পারি। আমি বলি, আমার মুখ পুড়ে গেছে, আমি আমার মুখ কাউকে দেখাই না। এই রকমের কথা বলে আমাকে লজ্জা দিও না। যখন লোক আমার এই পুড়ে যাওয়া মুখ দেখে, তখন আমি খুব লজ্জিত বোধ করি। কেউ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, সেই জন্য আমার মুখ দেখার মতো অবস্থায় নেই। আর আমি কাউকে দেখাতেও চাই না। আমার কাটা ঘায়ে নুন না ছেটালেই ভালো হয় মালকিন। সে বলে, আমার ভীষণ দুঃখ হচ্ছে যে তোমার মুখের উপরে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, যাতে তোমার মুখের গঠনও বদলে গেছে। ঠিক আছে, আমি তোমার মনে আঘাত দিতে চাইনি, কিন্তু এসব কে করেছে? সেই মহিলা আমাকে যখন এই প্রশ্ন করে, তখন আমি চিন্তায় পড়ে যাই। তখন আমি বলি, একটা ছেলে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে আমার সাথে প্রতিশোধ নিতে এই রকম কাজ করে, আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, যাতে আমার অন্য কোনো জায়গায় আর বিয়েই না হয়। সে ছেলেটা আমার থেকে এই ভেবেই প্রতিশোধ নেয়। এই দুর্ঘটনার পর আমার জীবন নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমি এই সমাজের থেকে আমার মুখ লুকিয়ে রাখি সব সময়।
আর এই কারণেই আমি এখনও বিয়েও করিনি। আমি এই ম্যাসাজের কাজ করতে বাধ্য হই, কারণ আমি এই একটা কাজই ভালো করে করতে পারি। আমার হাতে শক্তি ছিল, এই শক্তি ভগবান আমাকে দিয়েছিল, আর আমি এই সুযোগেই ব্যবহার করতাম। আমি আমার মুখ আর মুখোশের ব্যাপারে এই রকমই একটা গল্প সেই মহিলাকে বলি, যাতে সে আমার কথায় বিশ্বাস করে। আর আমি এত গুছিয়ে মিথ্যা কথাগুলো বলি যে সে বিশ্বাস করে নেয়। সে আমাকে বলে, সত্যি তোমার হাতে শক্তি আছে, তোমার হাতের গঠনও খুব সুন্দর, তুমি হয়তো অনেক সুন্দরী মহিলা ছিলে আগে। আমি সত্যি অনেক দুঃখিত যে তোমার সাথে এই রকম একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তোমার মালিশের জন্য আমি শরীরে অনেক আরাম পাই, আমার ব্যথাও কমেছে। সেই মহিলা আমার কথায় ভরসা করে নেয়, আর এতে আমিও শান্তি পাই। কিন্তু আফসোসও হচ্ছিল যে সমাজের থেকে নিজের পরিচয় গোপন রাখতে হচ্ছিল। তবে আমি এই রকমটা করতে বাধ্য ছিলাম, এতে আমার কোনো দোষও ছিল না। মিথ্যে কথা বলতে আমার লজ্জাও লাগছিল, কিন্তু আমার আর কোনো রাস্তাই ছিল না। আমি মাকেও কিছু পয়সা পাঠাতে শুরু করি। লোকে সত্যি কথাই বলে, নিজের পেটের খিদে মেটানোর জন্য মানুষকে কী না করতে হয়। আমি যে রাস্তাটা বেছে নিয়েছিলাম, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু আমি খুব সততার সাথে কাজ করতাম। মেয়ে সেজে যেতাম তো লোকে আমার পিছনে পড়ে যেত। সেই জন্য ভাবলাম পুরুষ মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মহিলারা তো করবে না। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিই যে আমি মহিলাদের সাথেই কাজ করব। কিন্তু আমার সত্যিটা যে খুব বেশি দিন আমি সেই মহিলাটার কাছে গোপন রাখতে পারিনি। একদিন আমি মালিশ করছিলাম, তখনই হঠাৎই আমার হাতে থাকা তেলের শিশি আমার কাপড়ের ওপরে পড়ে যায়। আমি চিন্তিত হয়ে যাই, আমার মালকিনও চিন্তায় পড়ে যায়। সে বলে, তোমার কাপড়টা তো নষ্ট হয়ে গেল। আমি বলি যে আমি কাপড় বদলে আসছি। তখন সে বলে, কোথাও যাওয়ার দরকার নেই, এইখানে আলমারিতে আমার কাপড় আছে, তুমি সেটাই বার করে পরে নাও। তখন আমি বলি যে আমি তোমার কাপড় পরতে পারবো না, আমি নিজের ঘর থেকে কাপড় বদলে আসছি। তখন সে জোর করে আলমারি থেকে একটা কাপড় বার করে দেয় আমাকে, আর বলে, এটা পরে নাও। আমি চিন্তিত হয়ে যাই যে তার সামনে কি করে আমি নিজের কাপড় বদলাবো। সেখানে বাথরুমও ছিল না, এই ঘরটা শুধু ম্যাসাজ করার জন্যই রাখা হয়েছিল। আমি যখন বাইরে যেতে চাই, তখন সে বলে, আজ যদি আমি তার সামনে কাপড় না বদলাই, তবে সে আমাকে কাজ থেকে বের করে দেবে। তার এরকম কথা শুনে আমি আরও চিন্তায় পড়ে যাই, কারণ এই কাজের জন্যই তো আমার সংসার চলছিল। আমি বিনামূল্যে খেতেও থাকতে পারছিলাম, আর এই কাজের জন্যই তো আমি এত পয়সা পাচ্ছিলাম, আর এই পয়সা থেকেই আমি বাড়িতে পাঠাচ্ছিলাম, আর আমাকে খুব বেশি পরিশ্রমও করতে হচ্ছিল না। আমি সমাজের লোকের কথায় ভয় পেতাম না, কারণ আমি এখানে অনেক আরামে আছি। আমি কখনোই এই আরাম হারাতে চাইনি। কিন্তু সেই মহিলার জেদ ছিল, সে বারবার বলছিল, তুমি এইখানেই কাপড় পাল্টে নাও। আমি বললাম, আমি তোমার সামনে কাপড় বদলাতে পারবো না। এটা তুমি ভালো করেই জানো যে আমি আমার মুখ লুকিয়ে রাখি, তাহলে নিজের শরীর কিভাবে তোমার সামনে দেখাবো। সেই কথা শুনে আমি মহিলার মুখে অদ্ভুত এক হাসি লক্ষ্য করলাম। তখন সে বলে, আমি তোমার সব সত্যি জানতে পেরে গেছি। তুমি মেয়ে নয়, বরং একটা ছেলে। সেই জন্যই আমি তোমাকে বলছি এই কথা, তুমি নিজের মুখেই স্বীকার করে নাও। সেই মহিলার কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম। সে এতটাই চালাক ছিল যে সে বুঝতে পেরে গেছিল, না হলে আজ পর্যন্ত আমি যেভাবে সাবধানে কাজ করেছি, তাতে তো কারোর সন্দেহ পর্যন্ত হওয়ার কথা নয় যে আমি আসলে কে। কিন্তু সেই মহিলা ঠিক সন্দেহ করেছে। শুধু সন্দেহ নয়, সে নিশ্চিত ছিল। তার কথা শুনে আমি কাঁদতে শুরু করে দিই। আমার ভীষণ লজ্জা লাগছিল। আমার মনে হচ্ছিল যেন আমার কপালে আকাশ ভেঙে পড়েছে। আমি এই কথা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার সব সত্যি সেই মহিলা জানতে পেরে গেছিল। সে আমাকে বলে, কান্না থামাও, আর আমাকে বলো তুমি কেন এমন করলে। আমি তাকে সব কথা বলে দিই, প্রথম থেকে সব কথা, কিভাবে এই সমাজ আমার সাথে দুর্ব্যবহার করেছে। যখন আমি ছেলে হয়ে কাজ খুঁজতে লোকের কাছে যেতাম, তারা আমাকে তাড়িয়ে দিত, আমাকে অন্য নজরে দেখত, আর মেয়ে সেজে গেলেও আমার সাথে খারাপই হতো। আর সেই জন্যই আমি ভাবি যে মেয়ে সেজে মেয়েদের সাথেই কাজ করব, যাতে কোনো সমস্যা না হয়। আমি কারোর সাথে কোনো ভুল কাজ করিনি। আমি নিজের চোখ বন্ধ করে ম্যাসাজ করি। তুমি জানো, গরিব মানুষ যে কোনো কাজ করতে বাধ্য থাকে।
যদি তোমার মতো কোনো ধনী লোক এইগুলো বুঝতো। কিন্তু আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। আমি চলেই যাচ্ছিলাম, তখন সে আমাকে বলে যে আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। যে কথাগুলো তুমি এক্ষুনি বললে সেই কথাগুলো সত্যি খুব দুঃখজনক। তুমি কতটা বাধ্য হয়ে এই কাজ করেছো আমি বুঝতে পারছি। আমি কিছুদিন আগেই জানতে পেরেছিলাম যে তুমি মেয়ে নও, তুমি ছেলে। আর সেই জন্য ইচ্ছা করেই আমি তোমার গায়ের উপর তেল ফেলে দিয়েছিলাম। আমি তোমায় ভুল ভাবছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তোমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। তুমি যা কিছু করেছো বাধ্য হয়ে করেছো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে দিয়ে ম্যাসাজ করাবো না, কারণ আমি জানি তুমি মেয়ে নাও। কিন্তু তোমার জন্য আমার কাছে অন্য একটা কাজ আছে। তোমার সততা আমার খুব পছন্দ হয়েছে। তুমি কোনো ভুল কাজ করোনি। আমি তোমার সমস্যা বুঝতে পেরেই তোমাকে একটা কাজ দিচ্ছি। সেই মহিলার কথা শুনে আমি খুশি হয়ে যাই। আমি জিজ্ঞাসা করি আমি কি কাজ করব। তখন সে বলে তোমাকে আমার বাড়ির দেখাশোনা করতে হবে। আমি অন্য কারোর উপর ভরসা করি না। তোমাকে এতদিন আমি আমার বাড়িতে রেখেছি, কিন্তু তুমি কোনোদিনও কোনো জিনিস চুরি করোনি। খুব ভালোভাবে তুমি এখানে আছো। আজকের পর থেকে তুমি আমার বাড়ির দেখাশোনা করবে। আমি যখন বাইরে থাকি তখন আমার ভয় হয় যে আমার অন্য চাকররা হয়তো চুরি করবে, বা আমার বর অন্য কোনো মহিলাকে বাড়িতে নিয়ে আসবে। আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর কি হয়, আমার বর আর বাচ্চা কি করে, সেই সব কথা তুমি আমাকে বলবে। খুব সাবধানভাবে আমার বাড়ির দেখাশোনা করবে। শুধু তোমার এইটুকুই কাজ। মালিকিনের কথা শুনে আমি খুশি হয়ে যাই। এই কাজ তো আমার জন্য অনেক সহজ ছিল। আমাকে শুধু বাড়ির দেখাশোনা করতে হবে। মালকিন আমাকে বলে আজকের পর থেকে আর এই মুখোশ পরার কোনো দরকার নেই। তোমার নিজস্ব মানের ছেলেদের পোশাক পরেই তুমি কাজ করতে পারো। তোমাকে কেউ কিছুই বলবে না। আমি এখন ছেলেদের পোশাক পরেই কাজ করতাম। আমি দেখতে মেয়েদের মতন হলেও আমার গায়ে ছেলেদের মতোই শক্তি ছিল। যে কোনো চোর বা ডাকাতের সাথে আমি মোকাবিলা করতে পারতাম। সেই জন্য আমি এই কাজটা মন দিয়ে করতে থাকি, পুরো সততার সাথে। এখানে আমার থাকা খাওয়া একদম ফ্রি ছিল। আমি যে পয়সা বেতন পেতাম সেগুলো আমি জমাতাম। আর এইভাবেই পয়সা জমাতে জমাতে আমি নিজের একটা ছোট্ট বাড়ি কিনেছিলাম। নিজের বাবা মাকে এখানে নিয়ে চলে আসি। সেই মহিলার বাড়িতে কাজ করি প্রায় 10 বছর হয়ে গেল। সে এখন অসুস্থ হয়ে বিছানায় শয্যা, কিন্তু সে আমাকে চাকরি থেকে বার করেনি এখনও। আমি তার ভরসা অর্জন করেছিলাম। সেই মহিলা আমাকে বলে আমি জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু যে সততার সাথে তুমি আমার কাজ করেছো, আর যেভাবে চোখ বন্ধ করে তুমি আমার ম্যাসাজ করতে, তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি একজন ভালো মনের মানুষ। শুধু তুমি বাধ্য হয়ে এই কাজ করেছো। তোমার এই সততা দেখেই তো তোমাকে আমি আমার বাড়িতে থাকতে দিই। আজ আমি অনেক খুশি। আমার বাবা মা ছোট্ট একটা ঘরে থাকতো, আর আজ আমি তাদের একটা ভালো বাড়িতে রাখতে পেরেছি। সত্যি বলে লোকে ভগবান প্রত্যেককে কোনো না কোনো জিনিস ঠিকই দেয়। আমার কাছে পয়সা ছিল না, কিন্তু সেই মহিলার মনে আমার জন্য ভরসা ঠিক ভগবান তৈরি করে দিয়েছিল। আর এতে আমার সব সমস্যা দূর হয়ে যায়। আসলে এই সব কিছু আমার ভাগ্যে ছিল। আমার ঘটনা শুনে আপনাদের নিশ্চয়ই আমার মতো লোকেদের ব্যাপারে ধারণা হয়ে গেছে, যে আমাদের মতো লোক যারা পুরুষ হওয়ার পরেও কিছু করতে পারে না, তারা কতটা অসহায় হতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মতো যদি কোনো লোক আপনার কখনো দেখতে পান, তবে তাদের সাথে দয়া করে ভালো ব্যবহার করবেন। যদি একটা মানুষ পুরোপুরি তৃতীয় লিঙ্গেরও হয়, তবে সে এই সমাজে কোথাও না কোথাও ঠিক জায়গা পায়, আর সে সেই কাজই করে। হ্যাঁ, একটা তৃতীয় লিঙ্গের মানুষ করে থাকে, কিন্তু যদি একটা পুরুষের হাত পায়ের গঠন মেয়েদের মতো হয়, তার গলার স্বর মেয়েদের মতো হয়, দেখতে মেয়েদের মতো হয়, তবে এই সমাজে টিকে থাকা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক সেই রকমই যেখানে পাগলরা থাকে, যাকে পাগলা গারদ বলে, তারা সেখানেই থাকে, কিন্তু তাতে কারোর কোনো আপত্তি থাকে না। কিন্তু একজন আধ পাগলের জন্য কোনো জায়গা নেই তার বাড়ি ছাড়া। যেখানে পাগলরা থাকে তাকে পাগলা গারদ বলে। তারা সেখানেই থাকে, কিন্তু কারোর কোনো আপত্তি থাকে না। যারা অর্ধেক পাগল হয় তারা পাগলা গারদে থাকতে পারে না, নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারে। আমাদের মতো লোকেদের সমস্যাগুলো ঠিক এই একই রকম।
তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটিকে একটা লাইক দেবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।